এবার মায়ের শ্রাদ্ধের দিন খুব ভোরবেলা, খুব সাংঘাতিক ভোরবেলা, বামদেবের সঙ্গে একটা লাল পেরে শাড়ি পরা কুৎসিত দেখতে মেয়ে আর কয়েকটা কুকুর সঙ্গে এলেন। তারাপীঠ ভ্রমণের শেষ লগ্নে এমন চমক যে অপেক্ষা করে আছে সে কথা স্বপ্নেও ভাবতে পারিনি। দুপুরে তারাপীঠ মন্দির দর্শন করে খাওয়া দাওয়া সেরে অটোতে চেপে বসলাম। উদ্দেশ্য বামদেবের জন্মস্থান আটলা গ্রাম। তারাপীঠ থেকে আটলা খুবই কাছে, অটো ভাড়া জন প্রতি 10 টাকা। গিয়ে পৌঁছালাম বামদেবের জন্মস্থান পুণ্যভূমি আটলাতে। গায়ে শিহরণ জেগে উঠল। এই সেই 25 কাঠা ভিটে যেখানে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং বামদেব। পরিচয় হলো বামদেবের নাতির ছেলে শুভেন্দু বাবুর সাথে। অমায়িক ভদ্রলোক। ওনার কাছ থেকে শুনে নিলাম বামদেবের ভিটেতে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যা ঘটেছিল স্বয়ং বামা খ্যাপার হাত ধরে। ওনার মুখ থেকে সেই গল্প আজ আপনাদের শোনাবো। আর হ্যাঁ, এই পর্বেও এই ভিডিও সংক্রান্ত একটা ধাঁধা থাকছে আপনাদের জন্য। চেষ্টা করে দেখুন না, নিশ্চয়ই দিতে পারবেন উত্তরটা। আপনার উত্তর লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। সালটা বাংলার 1244 সালের 12ই ফাল্গুন বৃহস্পতিবার। শিব চতুর্দশীর রাত্রির 3য় প্রহরে রাজকুমারী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন এক পুত্র সন্তান। শিব চতুর্দশীর 3য় প্রহর বামদেবায়র নামে সর্বানন্দ চট্টোপাধ্যায় পুত্র সন্তানের নাম রাখলেন বামাচরণ। সেই বামাচরণের জন্মভিটে আটলায় এসে পরিচয় হলো শুভেন্দুবাবুর সাথে। লজ্জার মাথা খেয়ে প্রশ্নটা করেই ফেললাম ওনাকে, বামদেব আপনার কে হয়? সর্বানন্দ চট্টোপাধ্যায়ের 2 ছেলে 4 মেয়ে, অর্থাৎ বামদেব বা রামচরণ হচ্ছেন আমার বড় বাবা সম্পর্ক, আমার বাবাদের দাদু। এত কাছ থেকে একজন মহাসাধকের উত্তর পুরুষকে দেখতে পেয়ে যে কোনো বাঙালির যে আবেগ লেপনাটা বেড়ে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমারও হলো তাই। স্বাভাবিকভাবেই ওনার কাছ থেকে বামদেবের গল্প শোনার দাবি করে বসলাম। কল্পনা মেশানো সেই সত্যি ঘটনা শুনে আপনাদের গায়ে যে একটু আধটু কাঁটা দেবে সে কথা হলফ করে বলতে পারি। বামদেব বড়মা বলতেন তারামাকে, অর্থাৎ তারাপীঠ শ্মশানবাসিনী মা তারাকে, আর ছোট মা ডাকতেন নিজের গর্ভধারিণী মা। তা সেই গর্ভধারিণী মা দেহত্যাগ করেছেন শ্রাবণ মাস, বর্ষাকাল। আর রামবাবু অর্থাৎ তার ভাই, তিনি বাড়িতে আছেন, তার মেয়েরা আছে। তারাপীঠ মহাশ্মশানে তার কুঠিতে আছেন বামাচরণ। গ্রামের যারা সমাজপতির দলবল অর্থাৎ ব্রাহ্মণ কুল, মাকে তো শ্মশান বন্ধু হিসেবে নিমন্ত্রণ করেছেন রামবাবু মাকে নিয়ে যাওয়ার জন্য, কেউ আসেনি। তা রাম আমাদের ফ্যামিলি শ্মশান, এখানে শ্মশান না, আমাদের এই তল্লাটের শ্মশান বলতে চণ্ডীপুর মহাশ্মশান অর্থাৎ তারাপীঠ মহাশ্মশান। শ্মশান বন্ধু হিসেবে নিমন্ত্রণ করা সত্ত্বেও কেউ তো এলো না। শ্মশান বন্ধু হিসেবে না আসার পেছনে কিন্তু কারণ ছিল। সেই সময় সমাজ ব্যবস্থা ছিল গরিব ব্রাহ্মণ পরিবারের প্রতি নিষ্ঠুর। বামাখ্যাপার পরিবারের লোকেরা সমাজের সব বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করতেন, কিন্তু সেই সময় সমাজ ব্যবস্থা ছিল ব্রাহ্মণরা কেবলমাত্র ব্রাহ্মণ পরিবারেই ওঠা বসা বা খাওয়া দাওয়া করতে পারে। তাছাড়া খ্যাপারা ছিলেন চট্টোপাধ্যায় বংশীয় অর্থাৎ কুলীন ব্রাহ্মণ। বামাচরণ এক বোনের বিয়ে দিয়েছিলেন চক্রবর্তী পরিবারে, যা তদানীন্তনকালে কুলীন সমাজ ব্যবস্থায় ছিল অপরাধের কাজ। সেজন্যই সমাজ বামাখ্যাপার পরিবারকে এক ঘরে করে রেখেছিল। তাদের নিজের পুকুর থেকে জল পর্যন্ত নেওয়াও বারণ ছিল। তো আমাদের চিরকালই এই ফ্যামিলির একটা বন্ধু সুলভ পরিবেশ আমাদের সঙ্গে থাকে সবসময়ই। তারা খেটে খাওয়া মানুষের দল, অর্থাৎ বামদেবের পরিবারের
যে ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, তাদের বাড়িতে যাব না, তাদের সঙ্গে উঠবোস করবো না, বা তাদের সঙ্গে খাবো না দাবো না, এরকম ধরনের ব্যাপার ছিল না। তা যাই হোক, ওই পরিবাররা কিছু এসছে। আর অসময় তো বর্ষাকাল, আমাদের এখানে বান বন্যার জায়গা, তখন তো বাঁধ টাত হয়নি, তখন আমাদের এখানে মানে ঝাড়খণ্ড থেকে যে দ্বারকা নদীর সৃষ্টি হয়েছে, ছোটনাগপুর মালভূমির ওখান থেকে, তা খুব বন্যা হয়। আর এইদিকে একটা খাল আছে চিলে নদী বলে, ওই দুটো বন্যা জল একসঙ্গে মিশে একদম বিভীষিকা কাণ্ড করে, তা সেই সময় বন্যার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, মাকে কোনোরকম করে ওনারা সে আমাদের বাঁশের চাঁই করে নিয়ে যায়, চাঁই করে নিয়ে গেছেন, নদীর এপার পর্যন্ত গেছেন, কিন্তু ওপারে যেতে পারছেন না, এত দ্বারকা। হ্যাঁ, ওই পারে মহাশ্মশান, আর এপারে হচ্ছে আটলার কুল। নদীর এপার পর্যন্ত নিয়ে গেছেন, ওপারে যাওয়ার সাহস হচ্ছে না, এত ভয়ঙ্কর খরস্রোত। ওপার থেকে বামাখ্যাপা কিন্তু তার কুঠি থেকে বুঝতে পেরেছেন, বলছেন কেউ কেউ এপারে রামবাবুদের যারা বন্ধু আর কি, শ্মশান বন্ধু, ওপারে আছেন সাধনা করছেন। উনি কি জানতেন যে মা মারা গেছেন? উনি তার অন্তর্দৃষ্টিতে জেনে ফেলেছেন। তা তখন ওখান থেকে এপারের যারা বন্ধু বান্ধবরা নিয়ে গেছেন, তারা বলছেন যে ওপারা নিয়ে গিয়ে কাজ নাই, রামবাবুর মাকে জলে দিয়ে দাও। জলে দিলে কি হবে, একটা শান্তি, যে গঙ্গায় গিয়ে পড়বে গা। তো ওপার থেকে বামদেব চিৎকার করতে করতে আসছেন, থামো রামবাবু থামো, আমার মাকে জলে দিয়ে দিও না, আমি যাচ্ছি। এই যাচ্ছি টাচ্ছি বলতো না, আমি যাচ্ছি কোনো কালই আমাদের গ্রাম বাংলার লোকরা বলে না, ওই ভাষাতেই বলছেন। আর শ্মশানকে কাঁপাতে কাঁপাতে আসছেন, এত ভাব নিয়ে বলছেন, গুরুগম্ভীর ভাব। এবারের লোকরা তখন ওনার চিৎকার শুনতে পাচ্ছেন, গম্ভীর শব্দ, এই এই থামো থামো, জল দিও না, খ্যাপা আসছে। ওপার থেকে দেখা যাচ্ছে, আমাদের দ্বারকা নদী বেশি চওড়া না, এপার ওপারের লোক দেখা যাবে। দেখছেন যে খ্যাপা ঝুপ করে জলে ঝাঁপিয়ে গেল, অনেকক্ষণ কিন্তু ডুবেই আছেন, উঠছেন না। এরা ভাবছে যে এত খরস্রোত, ডুবে কোন ধারে চলে গেল বোধহয়, যা। বেশ কিছুক্ষণ পর এপারে কুলে করে উঠলেন, উঠে এসে পাড়ে উঠে এলেন। উঠে আসার পর, দাও আমার মাকে পিঠে বেঁধে দাও। উনি তার গর্ভধারিণী মাকে পিঠে বেঁধে নিলেন। আমাদের এখানে ওই খড়ের দড়ি পাকিয়ে নিয়ে যায়, বুঝলেন, বাঁশে বেঁধে ওই খড়ের দড়িতে করে মাকে পিঠে বেঁধে নিয়ে আবার নদীতে ঝুপ করে নেমে গেলেন। বলছেন তোমরা আমার পিছনে পিছনে চলে এসো। তা সেই সময় লোকরা, অত খরস্রোতা নদী, সেই নদীর জলের উপর দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোনো স্রোত বুঝতে পারলেন না। ওপারে নিয়ে চলে গেলেন, শ্মশান ডুবে আছে, পোড়াবার কোনো উপায় নেই, সব ওই গা ডুবিয়ে ডুবিয়ে মাটি কোনো করে একটা গর্ত করে মাকে সমাধিস্থ করে দেওয়া হলো। ছোট মা রাজকুমারী দেবীকে সমাধিস্থ করে দেওয়া হলো। তারপর ওখানে রাম বাবু মানে ভাইকে জিজ্ঞেস করছেন যে আমার মায়ের চাঁদ দুটো কবে হবে, এবং রামবাবু হিসাব করে বলে দিলেন যে অমুক দিনে মায়ের শ্রাদ্ধ হবে। তা শ্রাদ্ধ তো বলতো না, চাঁদ। রামবাবু আমার মায়ের চাঁদ কবে হবে এটা জিজ্ঞেস করলেন, রামবাবু হিসাব করে বলে দিলেন আমাদের 10 দিনে ক্ষৌরকর্ম হয়, 11 দিনের দিনে শ্রাদ্ধকর্ম হয়, এবং সেই শ্রাদ্ধকর্মের দিনেই খাওয়ানো দাওয়ানো যেটুকু যা পারে সবাই করে। শ্মশানের সমস্ত কাজ শেষ করে রামবাবুরা দ্বারকা নদীর পাড়ে এসে দাঁড়ালেন। উত্তাল দ্বারকা, সাঁতরে তাকে পার হওয়ার সাধ্য নেই কারো। বামাচরণ বুঝতে পারলেন ব্যাপারটা। তিনি বিশ্বস্ত সঙ্গী কালু কুকুরকে বললেন, যা ওদের নদী পার করে দিয়ায়। কালু খ্যাপার আদেশ পাওয়া মাত্র আগে আগে গিয়ে শ্মশানের জল ভেঙে নদীতে ঝাঁপ দিল। কি আশ্চর্য!
ফেরার সময়ও নদীর সেই একই শান্ত রূপ। নদীর জলে নেই কোনো টান। কালু নদী পার করে দিয়ে সবার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আবার নদীতে ঝাঁপ দিল। রামবাবুরা হরি বল দিতে দিতে গ্রামে ফিরলেন। এরপরেই ঘটল সেই অলৌকিক ঘটনা। এবার মায়ের শ্রাদ্ধের দিন খুব ভোরবেলা, খুব সাংঘাতিক ভোরবেলা, বামদেবের সঙ্গে একটা লাল পেরে শাড়ি পরা কুৎসিত দেখতে মেয়ে আর কয়েকটা কুকুর সঙ্গে এলেন। তখন রামবাবুর স্ত্রী অর্থাৎ ইন্দুমতী দেবী দরজা খুলবেন এরকম মুহূর্ত। আমাদের দরজা খুলে গোবর জল দিয়ে মারুলি দেওয়া হয় দরজার সামনে। এই যে সামনে যে শিব মন্দিরটা দেখছেন, জ্ঞান বাবার প্রতিষ্ঠা করা লাল রঙের মন্দিরটা, এইখানে ছিল তদানীন্তনকালের আমাদের ঘরের মানে সদর দরজা। এই সদর দরজার দুই পাশে মাটির ঢিপ ছিল, মানে চৌকি টাইপের। চৌকি যেমন কাঠের বাতা হয়তো কাঠবাতা দিয়ে, ওটা শুধু মাটি, সলিড মাটি। সেই মাটির উপরে তালাই চাটাই পাতা থাকতো। রামবাবু ওখানে বসে বসে গান করতেন, দাবা খেলতেন। ওইটাই তার মানে বৈঠকখানা টাইপের ছিল। মাঝখান দিয়ে ঢোকা, দুই পাশে দুটো ওই একটা করে তালাই পড়বে, একটা করে তালাই পড়বে, এরকম ধরনের। তা দরজা খোলার সঙ্গে সঙ্গে বামা খাবা একদম ফুল নেকেট থাকতেন, একদম উলঙ্গ, কৌপিনও করতেন না। বামদেব ঢুকছেন, দরজা খোলার পর সঙ্গে সঙ্গে ওই বামদেব ঢুকছেন। বামদেবের সঙ্গে একটা বাচ্চা মেয়ে এবং কয়েকটা কুকুর। রামবাবুর স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভাসুর, কিন্তু ন্যাংটা পুংটা ভাসুরকে দেখে সান কেড়ে ভয়ে জড়সড় হয়ে দরজার পাশে দাঁড়িয়ে গেছে। ভোরবেলা দরজা খোলা মাত্রই ওই একটা সিচুয়েশন। যাই হোক, নিত্য অভ্যস্ত ভাসুর তো ন্যাংটাই থাকে না। ভাসুরের কাছে তো অনেকবার গেছেন ভাইয়ের সঙ্গে, রামবাবুর সঙ্গে। তো ঢোকার পরে রামবাবু উঠো, কী সব আয়োজন করেছে, বার করো। রামবাবু করেছেন কি, গ্রামের ওই ব্রাহ্মণ পরিবারদের একটা করে নিমন্ত্রণ করেছে। কাঁধ কাঠুরিদের যারা গিয়েছিলেন শ্মশান বন্ধু হিসেবে, তাদের নিমন্ত্রণ করেছেন। এইভাবে একটা ছোট্ট আয়োজন, নিজেরাই তো খেতে পায় না, খুব গরিব ছিলেন, একদম গরিব। তা আয়োজন করবেন কোথার থেকে? আর দাদা তো আমার খেপা দাদার তো কোনো ইয়েও নেই, কোনো সংবাদ নেওয়ারও ব্যাপার নেই। এই ছোট্ট আয়োজন করে, যেটুকু আয়োজন করেছেন উনি বের করে সব কাটাকাটি হচ্ছে। বাচ্চা মেয়েটা কিন্তু সবেতেই সব কিছু হাত বোলাচ্ছে, মানে হাত দিচ্ছে, কাটাতেও কাটছে, আর রান্নার সময় জালও ঠেলছে। ছোট্টখাটো আয়োজন। ব্রাহ্মণদের নিমন্ত্রণ হয়েছিল একটা করে, কিন্তু ব্রাহ্মণরা কেউ খেতে আসেনি, এক ঘরে করে রেখেছে। আর বামা খাবা করেছেন কি, মাঝখানে 9টা দিন টাইম পেয়েছেন। মরে যাওয়ার পরে 7 দিন পর্যন্ত, মানে মাঝখানে 9টা দিন পাওয়া যায়। এই 9টা দিনে অনেক পল্লীতে গিয়ে সব নিমন্ত্রণ করে চলে এসছেন, কিন্তু ভাই রামকে কিচ্ছু জানায়নি। ভাইকে কিন্তু কিছু বলেনি। যথারীতি শ্রাদ্ধের দিন তারাও এবার খ্যাপা ঠাকুরের মায়ের কাজ মোটামুটি এসেছেন বেশিরভাগই। এইবার আর গ্রামের ওই সমাজপতির দলরা, ব্রাহ্মণ সমাজরা খুব টিটকারি মারছে। এই তো শালা এত নিমন্ত্রণ করেছে, খ্যাপার জন্য বলছে আজ তো খেতে দিতে পারবে না, আজ গ্রাম থেকে মেরে ধরে তাড়িয়ে দেবো। ও সমাজপতির এইসব রোষ চলছে, খুব বৈঠক চলছে, রোষ চলছে। আর সেই সময় এক ঘরে করে রেখেছেন, সুন্দরীর বিয়ে দিয়ে দিয়েছেন। এইবার শ্রাদ্ধর সময় শ্রাদ্ধ সব হয়ে গেল, এবার ব্রাহ্মণ ভোজন হবে। ব্রাহ্মণরা তো আসেনি, দু একদিন যারা এসছেন। দলে দলে কাতারে লোক আসছে। ভিজে উঠোন, সেই উঠোনের ওপরে তালাই চাটাই কোনোর ওপরে পেরে খেতে বসিয়েছেন। আর ওইভাবে ওরা খুব নাচানাচি করছে। বামদেবও পরিবেশন করছেন, মেয়েটাও পরিবেশন করছে, সেই কালো কুৎসিত মেয়েটা। আরও
সঙ্গী সাথীরা পরিবেশন করছে। কিন্তু ঘটনাটা কি, ওই যে ওনাদের হাতের স্পর্শে দল দল করে খেয়ে চলে যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না, তুলছে, শেষ হচ্ছে না। ধরুন 4-5 মালসা ভাত হয়েছে, মালসা পর্যন্ত মালসায় করে, তখনকার দিনে গরিব ঘরে তো মাটির জিনিসেই বেশিরভাগ রান্না হতো। তো 4-5 মালসা ভাত, 4-5 মালসা ভাত মানে তো কতজন খাবে? 20-25 জন, 30 জন খাবে, তার বেশি তো নয়। তা সেই আয়োজন অফুরন্ত, সেই বামদেবের হাতের স্পর্শে বলুন আর বাচ্চা মেয়েটার হাতের স্পর্শে বলুন, তাদের স্পর্শে এই আত খাওয়া যখন অবস্থা, তখন আকাশে প্রচণ্ড মেঘ, যেন মৃদিনী কাঁপিয়ে দিয়ে বৃষ্টি হবে। তুফান শুরু হয়ে গেল। বামদেব পট করে আসার পরে একটা বলতে ভুলে গেছি, তার হাতে একটা ত্রিশূল ছিল, সেই ত্রিশূলটা কিন্তু ভিজে মাটিতে উনি গুঁজে দিয়েছিলেন শ্রাদ্ধের জায়গাতে। সেই ত্রিশূলটাকে তুলে নিয়ে উনি ওই যেখানে কাজকর্ম হচ্ছিল সেখানে উনি গণ্ডি কেটে দিলেন, ডিমার্কেশন লাইন যেটা, ওই লাইনের বাইরে ঝড় ঝঞ্ঝাট হচ্ছে, তুফান বইছে, বৃষ্টি হচ্ছে এত, কিন্তু ভিতরে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। মানুষ কিন্তু খাওয়া দাওয়াতে, শ্রাদ্ধ অনুষ্ঠানে তাদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। যথারীতি কাজকর্ম হয়ে গেল। সন্ধে লাগার আগে শ্মশান বন্ধুদের মধ্যে কিছু কিছু তো মদ্যপান করেন, তাদেরকে নিয়ে ভাই রামচরণকে নিয়ে একসঙ্গে তন্ত্রে বসলেন। তন্ত্রে বসা মানে জাগতিকভাবে মদ্যপান, এবং ওই মাস্টার যে যদি কিছু আছে তা সেই সমস্ত নিয়ে ওইসব তন্ত্রের ক্রিয়াকর্ম করার পরে বামদেব উনি ক্রিয়া শেষ করার পর ভিটেকে আচ্ছা তারে প্রণাম করলেন। প্রণাম করার পরে উনি যেভাবে বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই একদল ভৈরবকে নিয়ে শ্মশানের কুকুর ভৈরবটিকে নিয়ে যেমনভাবে এসেছিলেন, সেইভাবেই উনি ভিটেকে প্রণাম করে বেরিয়ে চলে গেলেন। এই মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের পরে বামদেব আটলা গ্রামে বহু জায়গায় বহুবার এসছেন, অনেক দিন এসেছেন, কিন্তু আর বাড়িতে ঢুকতেন না, ভিটেতে ঢুকতেন না। ভিটেতে ঢোকার আগে আমাদের বামদেবের এই যে সামনে যে মন্দিরের সামনে ইউনিয়ন বোর্ডের কুয়ো ছিল, পাতকুয়ো, ইউনিয়ন বোর্ড থেকে তৈরি। ওই পাতকুয়োতে এসে বসে থাকতেন, ওই পাতকুয়োর জায়গাতে, কিন্তু ভিটের ভিতর আসতেন। মায়ের শ্রাদ্ধ, মাকে কথা দিয়েছিলেন যে তুই যতদিন সংসারে থাকবি আমি ততদিনই তোর সঙ্গে দেখা করে যাব। বামদেবের এই রোমাঞ্চকর গল্পর শেষে উনি একটা ইম্পর্টেন্ট মেসেজ আমাদের সবাইকার জন্য দিয়ে রাখলেন। বামদেব এই ভিটেতে প্রসব হয়েছেন, পার্টিকুলার কোন পয়েন্টে প্রসব হয়েছেন এই বিতর্কিত কথাবার্তায় আপনারা যাবেন না। আপনারা এই ভিটেটাকে জাগাবার চেষ্টা করবেন। এখন আমাদের ভাই আমরা 10 ভাই হতে পারি, 5 ভাই হতে পারি, 7 ভাই হতে পারি, তা আমরা তো জাগতিক মানুষ, আমরা জাগতিক মানুষ, একদম কোনো সাধক নয়। আমাদের সংসার আছে, ছেলেপিলে আছে, আমি হয়তো শিক্ষকতা করি, সব ভাইরা তো আর চাকরি বাকরি পাইনি। খুব সত্য কথা যে বামদেবকে সামনে রেখে সবাই পুজো পার্বণ করার অধিকারী। আমি যেমন বামদেবের নাতির ছেলে, আমার কাকার ছেলেও বামদেবের নাতির ছেলে, আমার জ্যাঠার ছেলেও বামদেবের নাতির ছেলে। সুতরাং এই 25.5 কাঠা জায়গা, এই সামনের মন্দিরটা আমার ঠাকুমা দিয়ে গেছেন। এখানে একটা ট্রাস্টি বোর্ড করা আছে, স্মৃতিরক্ষা সমিতি বলে, এটা ওই 8 কাঠা দিয়ে গেছেন। তাহলে থাকলো আমাদের 25 কাঠা জায়গা, 25.5 কাঠা থেকে 8 কাঠা চলে গেছে, সবটাই বামদেবের জমি। সুতরাং এখানে বিজনেস ফরমেশন হচ্ছে এই কথাটা না বলে, আমি আমার বড় বাবাকে আমি সেবা করছি এটা বললেও তো আমার তো কোনো অত্যুক্তি হয় না, তাই না? আমিও যেমন সেবা করছি, আমার কাকার 5 ছেলে থাকতে পারে, 5 ছেলে সেবা করতে পারে, আমার জ্যাঠার 6 ছেলে থাকতে পারে, 6 ছেলে সেবা করতে পারে। সুতরাং এই ভিটে মাটিটাই হচ্ছে পবিত্র, পবিত্র ভিটে মাটি, পবিত্র গ্রাম, এই গ্রামের মাটিটাই হচ্ছে পবিত্র। গল্প তো শেষ হলো, এবার লিখে নিন ধাঁধাটা, চটপট উত্তর দিয়ে দিন আপনার কমেন্ট বক্সে। মা তারার ভক্ত আমি,
সাধক কুলের রাজা, আটলাতে মোর বংশ আছে, প্রসাদ চাল ভাজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।